প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কিন্তু আমি আজকে আপনাদেরকে যেটা বলবো সেইটা শোনার পরে আপনারা কতটুকু ভালো থাকবেন সেটা একটা বড় প্রশ্ন। প্রিয় দর্শক, আপনারা যাদেরকে আপনাদের আহ উস্তাদ বলে মনে করেন, যাদেরকে আপনারা আপনাদের নেতা বলে মনে করেন, যাদেরকে আপনারা আহ জ্ঞানের সাগর বলে মনে করেন, যাদেরকে আপনারা আপনাদের ইমাম বলে মানেন, তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে মাওলানা মামুনুল হক। সেই মামুনুল হক যে বাংলাদেশে বর্তমানে যে রেপ হচ্ছে, বাংলাদেশের শ্রেষ্ঠ এবং সেরা রেপিস্ট মামুনুল হক এবং তার বাগনা ওয়াসিফুর রহমান। ওকে, তো প্রিয় দর্শক, আপনারা পৃথিবীতে এমন কোনো মানুষ পাবেন না যেখানে বাগনা একটা মেয়েকে রেপ করতে চায়, সেখানে মামা হেল্প করে। তো এই যে বিষয়টা, এই 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 ধরনের কার্যকলাপ আপনারা কাদের কাছ থেকে আশা করবেন প্রিয় দর্শক? আপনারা জানেন, এই যে বাংলাদেশের যে মাদ্রাসাগুলা, এই মাদ্রাসাগুলায় বিশেষ করে মহিলা মাদ্রাসাগুলা যেগুলো আবাসিক, এই মাদ্রাসাগুলা যে মিনিমাম 50% থেকে 70% মেয়েরা ধর্ষিত হয় এই সকল বদমাশদের দ্বারা। যে মামুনুল হকের কথা আমি বলছি প্রিয় দর্শক, আমি শুধু মুখে বলতেছি না, একটা প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো আমি। তো এই যে মামুনুল হক 501 নাম্বার রুম থেকে শুরু করে কল রেকর্ড ফাঁস, কি নেই এই মানুষটার চরিত্রের মধ্যে? কি নেই? তারপরেও তারা কিভাবে আপনাদের ধর্মীয় নেতা হয়, ধর্মীয় গুরু হয়? কিভাবে কিভাবে আপনারা তাদেরকে আপনাদের গুরু মনে করেন? আবার ওই ওই মানুষ, যে মানুষগুলা মানুষগুলোর কাছে আপনাদের মা বোন কারো ইজ্জতের কোনো মূল্য নেই। যারা আপনার মাকে, বোনকে, মেয়েকে, আপনার স্ত্রীকে যারা যৌন দাসী মনে করে এবং যারা সুযোগ পেলেই তাদেরকে রেপ করার জন্য পেতে থাকে, সেই মানুষগুলা কিভাবে আপনার নেতা হয়? কিভাবে সেই মানুষগুলাকে শুধুমাত্র ধর্মীয় কারণে আপনারা অন্ধভাবে বিশ্বাস করেন? প্রিয় দর্শক, আসুন এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে একটা ভিডিও দেখে আসি। যে আমি তো জানি যে সে আল্লামা মামুনুল হকের ভাগনা, সে তো অনেক আল্লাহ লোক হবে, কিন্তু সে আমাকে এসব কি বলছে? পরে আমার বোরখাটা উপর থেকে এভাবে করে টান দেয়, হাজারবার সহবাস করে। আমি আসছি এই জন্য যে আমার মাদ্রাসার একজন ওস্তাদ ওয়াসিফুর রহমান, আমি তাকে একদিন একটা মাসালা জিজ্ঞেস করার জন্য ফোন দেই। সে আমাকে বলে রেস্টুরেন্টে যে কথা বলতে হবে। তো আর সিদ্দিকা, আমি আমলিগুলা লালবাগ, ঢাকা, আয়শা সিদ্দিকা মাদ্রাসার ছাত্রী। ওইখানে আল্লামা মামুনুল হকের বড় বোনের ছেলে ওয়াসিফুর রহমান আমার মাদ্রাসার ওস্তাদ। তাকে আমি একদিন একটা মাসালা জিজ্ঞেস করার জন্য ফোন দিই। হুজুর আমাকে বলে যে তোমার যত মাসালা যেটাই হোক বা তোমার স্বপ্নের ব্যাখ্যা হোক, সব কিছুর জন্য তুমি আসো, আমরা একটা রেস্টুরেন্টে বসে কথা বলি। তো হুজুর আমার 3 থেকে 4 বারই কথা বলে, আমি তার কথায় রাজি হই না। আমার বাবা মা কোথাও যেতে দেয় না, আমি তাকে কথা বলে দিই। হুজুর তারপর আমাকে বলতে থাকে, আসো আয়শা, এখানে বসি, ওইখানে বসি, এই দুরানি ব্রিজের এখানে অনেকগুলো রেস্টুরেন্ট, মানে ছোট ছোট দোকান আছে, এখানে বসে কথা বললে তোমার কথাগুলো ভালোভাবে বুঝতে পারবো। তারপর আমি বলি যে আমি ফোনেই বলি, আপনি আমার কথাটা শুনেন, আর আমার স্বপ্নের ব্যাখ্যাটা যদি দেন তাহলে ভালো হয়। তো সে ওইটা আর স্বপ্নের ব্যাখ্যা দেয় না। পরে তারপর একদিন হুজুরেরকে ফোন দেওয়ার পরে একটা মাসালা জিজ্ঞেস করি। হুজুর আমাকে বলে, কায়সা তুমি দেখতে কেমন সুন্দর, না কালো, মোটা না চিকন, তুমি কি লম্বা, তুমি কি উঁচা জুতা পরো? তো হুজুর এসব কথা শুনে আমি বললাম যে না, আমি তো অনেক কালো, আর হইলো আমি 5 ফিট, আর আমি হইলো চিকন অনেক। তো আমাকে বলে কি, তুমি এত কেজি ওজনের হও? হুজুর কথা শুনে আমি খুব আশ্চর্য হই যে আমি তো জানি যে সে আল্লামা মামুনুল হকের ভাগনা, সে তো অনেক আল্লাহ লোক হবে, কিন্তু সে আমাকে এসব কি বলছে? পরে আমি মাদ্রাসার একটা মেয়ে, দুইটা মেয়ে, দুই বোন, ওদেরকে ফোন দেই। ফোন দেওয়ার পরে ওরা আমাকে বলে যে হুজুর, ওদেরকে জিজ্ঞেস করে হুজুর এইভাবে কেন কথা বলে? ওরা বলে কি যে হুজুর তো অনেক খারাপ। তো আমি জিজ্ঞেস করলাম যে কি করছে? বলে কি যে আমাদের জামাতে সাউদা হুজুরকে ফোন দিছে, ওরা বলে কি আই লাভ ইউ। আবার অন্য অন্য মেয়েরা এক একজন ফোন দিলে হুজুর উল্টাপাল্টা বলে। তো আর হলো মাদ্রাসা একটা মেয়ে, ওর থেকে আমি জানতে পারি আমাদের জামাতেরই, কিন্তু ও এখন স্বীকার করছে না। ওর থেকে জানতে পারি যে আমাদের জামাতে 3 নি, ওর সাথে নাকি হুজুর, ওকে নিয়ে নাকি হুজুর হুন্ডাতে করে এখানে সেখানে অনেক জায়গায় ঘুরতে যায়, আর ওর সাথে নাকি হাজারবার সহবাস করে।
এটা এটা আমি জানতে পারি। আর জানতে পারার পরে এখন হুজুরকে আমি একদিন হুজুরের কাছে ফোন দেওয়ার পরে এই কথা আমি বলবো, বলার পরে বলার আগেই হুজুর ফোনটা কেটে দেয়। কেটে দেওয়ার পরে হুজুর আরেকটা নাম্বার থেকে কল আসে, আমাকে বলে কি যে এই ওয়াসিফুর তোমার রহমান তোমার কি হয়, আমার সাথে এমনভাবে বলে যে ওনার সাথে আমার রিলেশন বা ওনার সাথে আমার কোনো সম্পর্ক আছে। আমি খুব রাগ হয়ে যাই। রাগ হয়ে যাওয়ার পরে আমি ওই মাদ্রাসার যে দুইটা মেয়ের সাথে কথা বলে ওদের বাসায় যাই। যাওয়ার পরে আমি সব কিছু বলি যে হুজুর আমার সাথে এভাবে কথা বলতেছে। পরে হুজুর আবার ফোন দেয়। ফোন দেওয়ার পরে আমাকে বলে যে যাই বলে, অনেক কিছু বলে, অনেক বোঝানোর চেষ্টা করার পরে আমি হুজুরকে একটা স্বপ্নের কথা বলি। বলার পরে বলে হুজুর মাদ্রাসার সব মেয়েরা আপনার মেয়ে, আমিও আপনার মেয়ে, আর হলো আপনি আমাদের সবার বাবা। তো এই কথাটা বলি। এই কথা বলার পরে আমি যে ক্লাসে বসলে হুজুর আমাকে অনেক বেশি বিরক্ত করতো। এটা সেটা আজে বাজে অনেক কথা বলতো, অনেক কিছু করতো, আমাকে অনেক বিরক্ত করতো। একদিন সবাইকে দাঁড় করিয়ে রাখে, আমাকে বলে কি যে আয়সা তোর বাবা দে, সবাই বসো। পরে আমাকে বসায় আর এক একটা কথা এমনভাবে বলে, তার ছেলেকে মাদ্রাসায় নিয়ে আসে। মাদ্রাসায় নিয়ে আসার পরে ক্লাসের মেয়েরা সবাই চায় যে ওকে একটু আমাদের কাছে দেন, আমরা একটু দেখি। তো বলে কি ভিতরে তো একটা ভাইরাস আছে, এভাবে করে আমাকে ডিস্টার্ব করে। আর মাদ্রাসার মেয়েদেরকে বলে কি যে আমি আমার মা নাকি বলছি সে আমাকে বিয়ে করতে চায়, কিন্তু এই কথা আমি কোনোদিনও বলি নাই। কিন্তু এটা আজকে আমি আপনাদেরকে বলতেছি, এ কথা সত্য। সে আমার সাথে এমনভাবে কথা বলতেছিল যে আয়সা আমার শরীরে যত্ন নিতে বলতেছে, এভাবে সেভাবে অনেক কিছু বলতেছে, যে সে আমাকে বিবাহ করার জন্য প্রস্তুত। আমি যখন এই কথা বুঝতে পারি আমি তখনই তাকে বলি যে আপনি আমার বাবা, আমি আপনার মেয়ে, আর সবাই আপনার মেয়ে। এ কথা বলার পরে মাদ্রাসা ক্লাস করতে থাকি। উনি আমাকে এক বছরের মধ্যে এত জ্বালাতন করে যে আমার রেজাল্ট খারাপ হয়, কেন ওনার জন্য আমি পড়তে পারতাম না। পরে মাদ্রাসায় ফারহানা খালাম্মা, নওশিন ফারাম্মা, ওনাকে বলি যে খালাম্মা আমি তো পড়তে পারতেছি না, তো কোনোভাবে আপনি কি আমাকে একটু পড়াবেন? খালাম্মা বলে যে ঠিক আছে। খালাম্মা 3 দিনের সময় নেয়। 3 দিনের সময় নেয়। 3 দিন পর আমাকে বলে যে তুমি যদি আমার কাছে পড়তে চাও আমার বাসায় আসতে হবে, আমার বাসায় থাক, আমি তোমাকে ভালোভাবে পড়াবো। তো আমি বলি যে আমার তো পর্দার ব্যবস্থা সুন্দর করে করতে পারছে। হ্যাঁ, এটা গ্যারান্টি আমি তোমাকে দিলাম। এ কথা বলার পর আমি তাকে 13,000 টাকা অ্যাডভান্স করে তার বাসায় যাই। বাসায় যেয়ে তার কাছে ওইখানে থাকি, পড়তে থাকি। আমাকে সুন্দর পর্দার সহিত রাখে। হঠাৎ করে একদিন ঘুমের ঘরে ফারহানা খালাম্মা আমার জানালাটা খুঁড়ে সে আর তার ছেলে ছবি তুলতে থাকে। আমি এটা দেখার পরে খালাম্মাকে বলবো, কিন্তু সে কোনোভাবেই তো এটা স্বীকার করে না যে সে আমার ছবি তুলে। এটা কোনোভাবেই তারা স্বীকার করে না। আমি তখন কিছু একটা বুঝতে পারি যে তাদের ভিতরে কী চলতেছে, কেনই বা তারা এই কাজটা করলো। পরবর্তীতে দেখি এই ওয়াসিফুর রহমান, এই হুজুর এই ফারহানা খালামার সাথে রাত্র 11টা পর্যন্ত কথা বলে। 5 দিনের মতো 5-6 দিন সে রুমে আসে, তাদের ফ্ল্যাটে আসে। একদিন শুধু ফারহানা খালামার হাজব্যান্ড বাসায় ছিল, ওই দিন তার সাথে কথা বলে। আর একদিন সালিম আর তার ছোট ভাই ছিল। আর আরও যে কয়েকদিন কথা বলে ফারহানা খালামা, সে এক ফ্ল্যাটের ভিতরে একা দুজন কথা বলে। তারা যে কি ষড়যন্ত্র করতেছিল ভিতরে আমি এটা বুঝতে পারতেছিলাম না। পরে আমি হঠাৎ করে আস্তে আস্তে অসুস্থ হতে থাকি। পরে আমি মাদ্রাসায় এক সপ্তাহের জন্য ক্লাসে যাই। মাদ্রাসার মেয়েদেরকে হুজুর কি বলে না বলে আমি জানি না। উনি মাদ্রাসার একজন বাইজুত হুজুর আছে, সে ক্লাসের ভিতরে ঢুকে বলে যার বিবাহের প্রয়োজন সে যেন বিবাহ করে ক্লাসে বসে। একথা আমি বুঝতে পারি যে সে আমাকে এগুলো বলতেছে, সে তার অনেক নোংরা, তার অনেক বাজে। কেননা তার যে তিন্নি নামের যে মেয়ের সাথে 1000বার নাকি তারা এরকম করতো, তো ওই মেয়েটা মাদ্রাসার জামাতের মেয়েদের সাথে এত নোংরা ভাষায় কথা বলে, ভাষায় কথা বলে যে এক একজনের স্বামী স্ত্রী এমনভাবে কথা বলে। পরে আমি অনেক হুজুরকে এটার নাম দিয়ে বিচার দিই যে ও যে এভাবে করে কথা বলে মেয়েরা তো এভাবে খারাপ হয়ে যাবে, আর সবাই কেন ওর কথায় সায় দিতেছে, সবাই কেন ওর মতোই কথা বলতেছে, এরকম করলে এটা তো জেনা হয়ে যেতেছে। পরে আমি হুজুরকে বিচার দিই। হুজুরা অনেক কিছু বকাবকি করে, অনেক কিছু বলে, কিন্তু তিন নিজে ভিতরে এইরকম হুজুরের সাথে এরকম খারাপ বিষয়গুলো করতেছিল, এগুলো আমি পরে জানতে পারি। আমার অভিযোগ হলো এই মামুনুল হকের ভাগনা, আমি অনেক অসুস্থ হয়ে পড়ার পরে আমি ফয়জুল উলুম মাদ্রাসা আজিমপুর কবরস্থানের ওখানে যাই, যে হুজুরদের বলি যে আমাকে একটু করেন, আমার তো পড়তে হবে, আমাকে একটু খতম পড়ান। তো ওনারা খতম পড়ায়। তো খতম পড়ানোর পরে আমার নাম্বারটা নেয়, বলে যে আপনাকে খতম পড়ানো শেষ হলে টাকা দিবেন, আপনি হাদিয়া দিবেন। তো আমি বলেছি ঠিক আছে, আমি নাম্বার দিয়েছি, উনি ফোন দিবে আমাকে। সন্ধ্যার পরে ফোন দেওয়ার পরে আমাকে বলে টাকা দিতে। তো আমি বলছি ঠিক আছে, আমি টাকা দিব, টাকা নিয়ে আসতেছি। তো নিয়ে আসার পূর্বে আরেকটা হুজুর আমাকে ফোন দিয়ে বলে যে আপনি কি খতম পড়াইতে দিচ্ছিলেন? বলছে হ্যাঁ, আমি খতম পড়ানোর জন্য বলছি। তো বলতেছি কি যে আপনাকে তো হাদিয়া দিতে পারবো। হ্যাঁ, আমি 3000 টাকা হাদিয়া রাখছি। সে বলে যে 3000 টাকা হবে না, খতম পড়ে তো 10,000 টাকা দেয়। তো আমি বলতেছি আমি তো 10,000 টাকা দিতে পারবো না। তো বলতেছি তাহলে আপনি কি হয়েছে তা বলেন। তো আমি বলি যে আমি এরকম অসুস্থ, আমি খুব বেশি অসুস্থ হয়ে পড়ি। বলছে কি কারণে অসুস্থ হন? আমি বলছি খালাম্মার আমাকে কি করে না করে, খালাম্মা কি খাবার দিচ্ছে, খাবার খাওয়ার পরেই আমি অনেক বেশি অসুস্থ
হয়ে পড়ি। তো বলতেছে আপনাকে তো বান মারা হয়েছে। পরে আমি তো সে বলতেছে যে আপনি তাড়াতাড়ি করে বান ছাড়িতে আসেন, নাহলে আপনি মারা যাবেন। এই কথা বলার পরে আমি আম্মু থেকে 5,000 টাকা নিয়ে তার কাছে বান ছাড়াতে যাই। সে যখন আমাকে বান ছাড়ানোর পূর্বে আমাকে বলে যে যেই বাসায় বান ছাড়াবো ওইটা নাকি তারই বাসা, আর ওই বাসায় যে মহিলা আছে পুরুষ আছে, কিন্তু পুরুষরা আলাদাভাবে থাকে, মহিলারা ওইখানে আছে তারই আত্মীয় স্বজন, আর হলো ওটা তার পরিচিত লোকের বাসা, আর ওদিকে ছাত্ররা ছোট ছোট ছাত্ররা ওই বাসায় যায়। তো ছোট ছোট কয়েকজন ছাত্র 7-8 জন বা 6-7 জন ছাত্রকে নিয়ে আমাকে নিয়ে ওখানে নিয়ে যায়। তো আমি জানি ওখানে মহিলা আছে বা তার মা তার বোন বা যেই থাকবে ওখানে আছে। কিন্তু যাওয়ার পরে দেখি কেউ নেই। তো সে বলে কি বাড়িতে এখন কেউ নেই। তো আচ্ছা আমি ঠিক আছে তাহলে আপনি বানটা ছাড়িয়ে দেন। তো ছাত্ররা ভিতরে ছিল ছোট ছোট, তাদেরকে বলেছে তোমরা ভিতরে বাইরে যাও। আমি বলছি না ওরা কেন বাইরে যাবে। তো বলতেছে যে না ওরা বাইরে যাক, সমস্যা নেই, এগুলো ওরা দেখবে এটা কেমন। তো বলতেছে ঠিক আছে, তো আমি গেটটা খোলা রাখি। তো সে বলে কি গেটটা একটু ভিড়াই দিতে চাই। আমি বলছি না আপনি গেট খোলা রাখেন। তো বলতেছে যে আপনার চেহারা দেখে ফেলবে। আমি বলছি ওটা তো ছোটোই, সমস্যা কি। তো একটুখানি গেট উনি ভিড়িয়ে দেন। একটুখানি ভিড়ানোর পর ওদের বলে কি আপনি তোমরা সাইডে যাও। তো ওরা এক সাইডে হয়। এই হুজুর আমাকে পানি দেয়, প্রথমে পানি দেয়, আমি পানি পড়া খাই। পানি পড়া খাওয়ার পরে আমি বুঝি না, আমি বাসায় চলে আসি। চলে আসার পর আমি যখন বেশি অসুস্থ হয়ে পড়ি, তা আমি তারপরে তাকে তাড়াতাড়ি কল দিচ্ছি যে আমি তো বেশি অসুস্থ পড়ছি, এখন কি করব। তো সে বলে যে আপনি তাড়াতাড়ি ওখানে আসেন। ওই দিনও আমাকে ছাত্রকে নিয়ে ওখানে যায়, কিন্তু আমি কোনোভাবে বুঝতে পারতেছিলাম না যে এরা কারা। আমার মনের ভিতরে কোনো সন্দেহও ছিল না। কিন্তু পরে আমি যখন ওই বাসায় যাই, আমাকে সকালবেলা আর কি পানি পড়া দেন। পানি পড়া দেওয়ার পরে প্রথমে আমাকে খেতে বলে, আমি পানি খাই। পানি খাওয়ার পরে সে আমার মুখও সে নিজেই টাইনে উঠাই ফেলে, কেননা পানিটা খাওয়ার পর থেকে আমার মাথা গুনা দেওয়া শুরু হয়। আমি ওখানে একটা চৌকি ছিল, চৌকির মধ্যে ঠাস করে পড়ে যাই। কিন্তু মানে ঠাস করে পড়ে যাই বলতে যে এমন যে মানে আমার অনেক মাথা ঘুরাইতেছে, কিন্তু তারপরেও আমি নিজেকে শক্ত রাখার চেষ্টা করি। আমি বুঝতে দিতেছি না, তাও আমি মাথা ঘুরে ওইখানে অনেক একদম শুয়ে পড়ি। শুয়ে পড়ার পরে হুজুর কী করে আমার কাছে এসে মানে ভয় আস্তে আস্তে এসে আমার পা মোজা ধরে টান দেওয়ার চেষ্টা করে। আমি অনেক জোরে চিৎকার করি। চিৎকার করার পরে পাশের বাসা থেকে একটা মহিলা, মোটা একজন মহিলা, সে রান্নাঘরে কাজ করতেছিল, উনি রান্নাঘরে কাজ করতেছে, কিন্তু আমি আরেকটা চিৎকার দিব যেন সে শুনতে পায়। এর মধ্যে সে আমার কাছে মাফ চাইতে থাকে। সে মাফ চাওয়ার পর সে অনেকগুলো ছবি তুলে এর পূর্বে। ছবি তোলার পরে এখন আমি তো হ্যাঁ অনেকগুলো ছবি তুলে একটা সাদা ফোন ছিল, ওই ফোন দিয়ে ছবি তুলে, একটা এই যে কি টাচ ফোন, এই ফোন দিয়ে ছবি তুলে ছবি মানে কি আমার মুখোশ উঠায়, তারপর আমার পামুজা খোলার জন্য আমার ইয়াটা মানে আমার মানে হ্যাঁ মানে কাছাকাছি দাঁড়িয়ে, না 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 এরকম না, মানে ছবি উঠায় এরকম ভাবে যে ও দূরে, উনি জানলার সামনে তার, আমি খাটের এখানে। তো উনি কি করে আমার পামুজা টান দিয়ে খোলার জন্য উনি আমার বোরখাটা উপর থেকে এভাবে করে টান দেয়, ওইভাবে করে টান দেয়। আমি বুঝতে পারি যে এখানে কিছু একটা খারাপ কিছু হইতে যেতেছে। আমি চিৎকার দেওয়ার জন্য আরো বেশি নিজেকে চেষ্টা করি যে আরো জোরে, যত জোরে চিৎকার দেওয়া যায়। উনি বুঝতে পারে যে আমি চিৎকার দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, উনি দৌড় দিয়ে ওখানে চলে যায়। মানে এখানে আমি শোয়া খাটে ওইখানে জানলার কাছে চলে যাওয়ার পরে সে আমার ছবি তুলতে থাকে। আমি আরো বেশি চিৎকার চেঁচামেচি করি, সে জানলা দরজা সব বন্ধ করে দেয়। আমি তো চিৎকার করতেই থাকি, কোনো রকম আমি ওখান থেকে নিচে নামার পরে সে আমার কাছে হাতে পায়ে ধরে বলে যে দেখেন এই যে আপনার ছবি আমি ডিলিট করে দিতেছি, এই যে আপনার ছবি ডিলিট করে দিতেছি। উনি আমার সামনে আমার ছবিগুলো ডিলিট করার পরে সে আমি ওখান থেকে বের হয়ে আসার পরে উনি আমাকে বারবারই বিয়ের প্রস্তাব দেন। আমি এটাতে কোনোভাবে রাজি হই না। আমি ওনাকে বলি যে আমি 10টা বছর যাবৎ কারোর জন্য অপেক্ষায় আছি, আমি তাকে ছাড়া দুনিয়ার কাউকে বিয়ে করব না, দরকার লাগলে আমি সারা জীবন এরকম থাকবো। পরে উনি এই ছবি আমাকে ফোন করে বলে এভাবে না, অনেকবার বিয়ের কথা বলে, ওয়াসিফের বন্ধু। পরবর্তীতে আমি এই বিষয়ে থেমে যাই, যেহেতু উনি আমার সামনে ছবিগুলো সব ডিলিট করে ফেলে, আমার কাছে মাফ চায়, আমি আর কিছু করি না। আর আমি এই বিষয়ে একদম থেমে যাওয়ার পর আকাশ নামের একটা ছেলে আমাকে ফোন দেওয়ার পর আমাকে বলে যে আপু আপনি কি আয়েশা? আমি বলছি হ্যাঁ আমি আয়েশা। পরবর্তীতে ও আমাকে বলে যে আপনার এই ছবি এগুলা যে খারাপ ভিডিও এগুলোকে আপনার, আমি খারাপ ভিডিও বলতে কেমন? তো বলতেছে কি যে দেখা যেতেছে খয়েরি কালার একটা জামা। তখনই আমি তো বুঝতে পারি যে কেননা খয়েরি কালার জামা যেদিন আমি পড়াছিলাম সেদিন খালাম আমার ছবিগুলো তুলতেছিলেন। তারপর আমাকে বলে যে কফি কালার একটা ড্রেসের, যেদিন আমি কফি কালার ড্রেস পড়াছিলাম সেদিন এই হুজুর ফয়জুল উলুমের এই হুজুর বান মারার কথা বলে সেদিন আমার ছবি সে এভাবে তুলে। এই হুজুরের নাম রমজান মোবারক। আর সে আমাকে ফোন করে বলে যে উনি আমাকে যখন বিয়ের প্রস্তাব আমি রাজি না হতে, সে আমাকে ফোন করে বলে আপনি এত বড় একটা বজ্জাত মহিলা যে আপনার হাত মোজাটা একটু খুলতে চাইছি, হাত মোজাটা খোলেন নাই, পা মোজাটা খুলতে চাইছি, পা মোজা খুলেন নাই, আপনার চেহারাটা একটু দেখতে চাইছি, চেহারা দেখেন নাই, অথচ আপনার জায়গায় অন্য মেয়েদের সাথে আমরা 1000 বার মানে বুঝতে পারছেন 1000 বার খারাপ করে, কিন্তু মেয়েরা সাইদা তার কাছে নাকি আসে। তখন আমি খোঁজ নেওয়া শুরু করি, খারাপ কথা বলে যে 1000 বার মেয়েদের সাথে সহবাস করে। এটা হলো রমজান মোবারক বলে।
রমজান মুবারক এই কথা বলার পরে এই আকাশ নামের এই ছেলে আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে বলে যে আপু আপনার এই ছবি ভিডিও বানাইছেন, এই যে আপনার এই ভিডিও বানাইছেন এটা বলেন। তারপর আমি ওকে সব বলি যে আকাশ এরকম এরকম ওরা আমার সাথে করছে। পরে বলতেছে কি হ্যাঁ আকাশটাকে আমি চিনতাম না, এই আকাশের কে সাথে ওর ভাগনাম যে ওয়াসিফুর রহমান, ওর যে ফারহানা খালাম্মার যে ছেলে সালিম, খালাম্মা আর তার ছেলে যে আমার ছবিটা তুলতেছিল, এই সালিম আর এই খালাম্মা তার দুজন মিলে আমার ছবি তুলতেছিল। এই সালিমের সাথে এই আকাশের সাথে তারা ফোনে যে একটা গেম আছে না যে খেলে ফ্রি ফায়ার গেম, হ্যাঁ ফ্রি ফায়ার গেমের সাথে তারা ফ্রি ফায়ার গেম আর কি তারা খেলে। পরে এই সালিম তাকে বলে অনেক খারাপ খারাপ কথা বলে এই সালিম এই আকাশকে। পরে আকাশ সব আমাকে বলে, সব বলার পরে আমি আকাশকে বলি যে ভাই তুমি এগুলো আমার কাছে দাও। তো বলতেছে হ্যাঁ আমি দিব। পরে আমি আকাশের কাছে যাই, আকাশের কাছে যাওয়ার পরে আকাশ অনেক ভয় পায়, যে কী জন্য ভয় পায় আমি বুঝতে পারি না। পরে আকাশের বড় ভাই আমাকে ফোন দিয়ে বলে যে আকাশকে নাকি মারার জন্য তারা হুমকি দিচ্ছে। পরে এই আকাশ আমাকে আর ছবি দেয় না আর করে না। পরে আকাশকে আমি ফোন দিয়ে বলতেছি আপু আপনার জন্য তো আমি অনেক বড় বিপদে পড়ে যেতেছি, আমি কিছু জানি না, আমাকে মাফ করেন। পরে আমি আর আকাশের সাথে কথা বলি না। আমি বলছি ঠিক আছে তুমি যেহেতু আমাকে আকাশ আমাকে আগেই বলে যে আপনি আমার বড় বোনের মতো, এই জন্য আমি আপনাকে সব কিছু জানালাম যে আপনি এদের থেকে সতর্ক হন। পরে আকাশ আমাকে আরেকটা কথা বলে, এই রমজান মোবারক নাকি বলছে যখন মামুনুল হকরা বোর্ডে পাশ করবে তখন এই ছবি দিয়ে আমাকে ব্ল্যাকমেল করে তাদের কাছে নিবে, আমার কাছে নিবেই। এই যে তারা নির্বাচনে যদি পাশ করে, এবার যে নির্বাচন হলো এটা তো 2025 সালে আগস্টের কথা। পরে এই কথা বলার পরে আমি উপদেষ্টা ইউনুস ওনার কাছে যাই, ওনার কার্যালয়ে যাওয়ার পূর্বেই দেখি কি 3জন লোক ওইখানে বসা। তো তারা আমাকে দেখে এত অবাক হয়, তারা আমার সামনে তারা যখন বাইরে বের হয় আমি তাদের পিছনে ছিলাম, পিছনে থাকা তারা আমাকে দেখে না। তারা বলতেছিল যে তারা নিয়ে আসছে এত লক্ষ টাকা, কিন্তু এত টাকা তারা দাবি করছে। তখন এই কথা তারা বলতে থাকে। তো আমাকে পিছনে দেখে তারা আবার সব স্তব্ধ হয়ে যায়। আমি বুঝতে পারি যে তারা এখানে টাকা দিচ্ছে, মামুনুল হকের লোক এখানে পাঠিয়ে দিচ্ছে, আর তারাই মামুনুল হকের লোক এই লোকদেরকে টাকা দিচ্ছে, উপদেষ্টার কাছে এই চিঠি পৌঁছাবে না, আর কোনো চিঠি আমার কাছে আসে না। পরবর্তীতে আমি ডিএমপি ওখানে 7বার যাই, ওখানে যেয়ে আমি যে বড় অফিসার তার সাথে যোগাযোগ করতে চাই, কেউ আমাকে ওখানে যোগাযোগ করতে দেয় না। জুয়েল যে আছে তার কাছে আমি অনেক অনুরোধ করি, তার কাছে সে আমাকে ওই যে প্রধান অফিসার তার কাছে আমাকে যেতে দেয় না। অভিযোগগুলো ওরা আমার পিছনে হাজার হাজার লোক লাগিয়ে দিছে, ওরা আমার পাশ দিয়ে যাওয়া আসা করে, আমাকে বাজে বাজে ভাষায় কথা বলে। ওরা বলে আমি নাকি টাকার বিনিময়ে যে ছেলেদের সাথে ব্যবসা করি, তারপরে বলে যে টাকার বিনিময়ে ছেলেদের সাথে ব্যবসা করি, আমাকে মেরে ফেলবে। আমার বাবা মাকে আমি হলো পড়াই, তো আমি যখন পড়াতে গেছি ধানমন্ডিতে তখন নাকি আমার মা বাসার সামনে দিয়ে যায় আর বলতে থাকে যে আমার মাকে মেরে ফেলবে, আমার বাবাকে মেরে ফেলবে, আমার ভাই। এটা মামুনুল হকের লোক। কেননা আমি এটা কীভাবে বুঝতে পারি, এই যে ওরা এই ছবির কথা বলে, এই ছবির কথা বলতে থাকে যে এই মেয়ে খারাপ, এই মেয়ের এরকম ভিডিও, এরকম এত খারাপ, অনেক বাজে বাজে নোংরা নোংরা গালিদার এসব বলতে থাকে। আর আমাকে যে আমি এক এক জায়গায় যাই, আমি ডিএমপির কার্যালয়ে 7বার যাই, সেনাবাহিনীদের কাছে আজকেও আমি যেয়ে আসছি, আজকে নিয়ে 13 বার হলো। পরে আমি প্রধান উপদেষ্টার কাছে যাই, তারপরে হইলো আমি যে কত মানুষের কাছে এটার জন্য সাহায্য চাই, কেউ আমাকে সাহায্য করে না। আর আমি যেখানে যাই সেখানেই দেখি যে ওরা আমাকে নিয়ে ফিস করতে থাকে। আমি ওখানে যাবো এর আগেই লোক পাঠিয়ে দেয় যেন আমি কেউ যেন আমার কোনো অভিযোগ না শুনে। আমি তারেক রহমানের কাছে আজকে আসছি, আপনি এই বিষয়টা দেখেন, এটা সুষ্ঠু একটা তদন্ত করেন, তারপরে বিশ্ববাসীকে জানান, পুরো পৃথিবীবাসীকে জানানোর চেষ্টা করেন যে এরা কত খারাপ, একটা মেয়ের জিন্দিগি এরা কিভাবে নষ্ট করে। আমাদের মাদ্রাসার মিফতা নামের একটা মেয়ে, ওকে নাকি এই ওয়াসিফুর রহমানের ভাই বা বন্ধু যেই হোক বিয়ে করে, ওকে নাকি অনেক নির্যাতন করছে। এখন ওই মিফতা তার বাবা মার বাসায় আছেন। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে একটি মেয়ের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করার জন্য, একটি মেয়েকে রেপ করার জন্য এই যে ইসলামী জঙ্গিরা, ইসলামী আলেম নামের যে জালেমরা, তারা কোন পর্যায়ে যেতে পারে। তারা তাদের জালটাকে এমন ভাবে বিস্তৃত করে এমন পর্যায়ে নিয়ে যায় যেখানে একজন রাষ্ট্রপ্রধান পর্যন্ত তাদেরকে কিছু করতে পারেন না। একজন ভিকটিম রাষ্ট্রপ্রধানের কাছে বিচার দিয়ে, রাষ্ট্রপ্রধানের কাছে চিঠি দিয়ে পর্যন্ত একটা মেয়ে নিজেকে রক্ষা করতে পারে না। প্রিয় দর্শক, আপনারা ওই মেয়েটির সব কথাবার্তা শুনলেন, শোনার পরে আপনাদের কাছে কি মনে হলো? কি মনে হলো প্রিয় দর্শক? একটা মেয়ে তার শিক্ষকের সাথে কথা বলতেছে, একটা বিষয় সম্পর্কে জানতে চাচ্ছে। সে যখন তার শিক্ষককে ফোন করে যখন জানতে চায় একটা বিষয়, তখন শিক্ষক তাকে প্রপোজ করে যে তুমি আসো, ওই হোটেলে আসো, ওই রেস্টুরেন্টে আসো, ওই চিপায় আসো। তো এই যে মেয়েদেরকে ওরা কোরআন হাদিস শিখানোর নামে
কোরআন হাদিসের তর্জমা শেখানোর নামে ওই যে চিপায় চাপায় এবং হোটেলে, আবাসিক হোটেলে, রিসোর্টে নিয়ে যাওয়ার যে চেষ্টা তাদের, সেটা এই সেই চেষ্টাটাকে সফল করতে গিয়ে তারা কোন পর্যায় পর্যন্ত যাইতে পারে সেটা আপনারা স্পষ্টভাবে এই মেয়েটির কথা শুনতে পারছেন। একবার কল্পনা করুন প্রিয় দর্শক, মেয়েটি যখন দেখলো যে এই সকল আহ, বদমাশদের কাছে শিক্ষা গ্রহণ করতে গিয়ে তার ইজ্জত হারানোর ঝুঁকি রয়েছে, তখন ওই মেয়েটা কি করলো, চিন্তা করলো যে সে একজন নারী শিক্ষকের কাছে পড়বে। একটা মহিলাকে সে খালা ডাকলো, ওই মহিলার বাসায় গেল। ওই মহিলার বাসায় যাওয়ার পরে ওই মহিলাকে 13,000 টাকা দিল প্রিয় দর্শক। 13,000 টাকা দিয়ে ওই মহিলার কাছে পড়তে গেল। ওইখানে যাওয়ার পরে দেখা যায় ওই মহিলার যে ছেলেটা, ওই মহিলার ছেলের সাথেও মামুনুলের এবং ওই মহিলার সাথে মামুনুলের বাগনার যোগাযোগ। দেখেন প্রিয় দর্শক, তাদের বাংলাদেশের যে মাদ্রাসায় পড়ুয়া মেয়েগুলাকে নষ্ট করার জন্য, ওদেরকে দর্শন করার জন্য ওদের টিমটা, ওদের নেটওয়ার্কটা তারা কতটুকু বিস্তৃত করে রাখছে প্রিয় দর্শক। একবার জাস্ট চিন্তা করুন যে আপনার মেয়ে, আপনার মা, আপনার বোন ওদের কাছে কতটুকু নিরাপদ। জাস্ট একবার ভাবুন প্রিয় দর্শক, শুধু একবার, জাস্ট একবার ভাবুন। এই যে মেয়েটা একজন মহিলা শিক্ষকের কাছে গিয়েছে যাতে সে শিখতে পারে, তার পড়ালেখাটা কমপ্লিট করতে পারে। তো ওইখানে গিয়েও ওই বদমাসটা মামুনুলের বাগনাটা ওই মহিলার সাথে যোগাযোগ করছে এবং ওই মহিলার ছেলেকে দিয়ে সে জানালা খুলে, মেয়েটা যখন ঘুমিয়ে থাকে তখন সে ছবি তুলে। দর্শক একবার ভাবেন। এবং ওই মহিলা ওই মামুনুলের বাগনার পরামর্শে মেয়েটাকে কোন ধরনের ড্রাগ মেডিসিন কি জানি কি খাইয়েছে, খাওয়ানোর পরে মেয়েটা অসুস্থ হয়ে পড়ে। মেয়েটা অসুস্থ হয়ে পড়ার পরে যেহেতু তাদেরকে মাদ্রাসায় তাদের ব্রেইন ওয়াশ করে দেওয়া হয়েছে, তাদেরকে শেখানো হয়েছে যে ওষুধ, যে কোনো অসুখ হলে পানি পোড়া খাইলে বা জার ফুক করলে অসুখ কমে যায়। তো মেয়েটা যখন অসুস্থ হয় তখনও তার মাথায় কাজ করে না যে আমি একজন ডাক্তারের কাছে যাই, পরামর্শ নেই যে কেন হচ্ছে আমার সাথে এটা। মেয়েটা এতটুকু মানে ওদের মেয়েটাকে ম্যানিপুলেট করা হয়েছে, মেয়েটাকে এতটুকু ইয়ে করা হয়েছে যে মেয়েটা আবার ঘুরে ফিরে আরেকজন হুজুরের কাছে গেছে। কেন? তার রোগ সারানোর জন্য। তখন ওই জায়গায় যাওয়ার পরে ওই হুজুরও মেয়েটাকে দর্শনের চেষ্টা করছে এবং মেয়েটাকে যাওয়ার পরে বলছে যে তোমাকে কেউ বান মেরে দিছে, বান ছুটাইতে হবে। ওই বান ছুটানোর কথা বলে প্রিয় দর্শক, মেয়েটাকে সে একবার নয় দুইবার দর্শনের চেষ্টা করে এবং প্রত্যেক জায়গায় মেয়েটার কাপড় সরিয়ে, মেয়েটার পর্দা সরিয়ে, উলঙ্গ করে মেয়েটার ছবি তোলা হয়েছে। মানে এরা কি আসলে কি, এরা কি ধর্ম প্রচারক, এরা কি ধর্ম ধারণ করে, না ওই যে ধর্মের নামে তাদের যে লালসা ওইটাই চরিতার্থ করে? এরা কোন ধর্ম প্রচার করে প্রিয় দর্শক? যে ধর্মে যে ধর্মে মূলত শুধু সেক্স সেক্স আর সেক্সের কথা ছাড়া কোনো কিছুই নাই, কোনো কিছুই নাই প্রিয় দর্শক। এই ধর্ম বলে শুধুমাত্র বিয়ে করো আর লাগাও, বিয়ে করো আর লাগাও, সোজা বাড়াও এবং বিয়ে ছাড়াও লাগাও, যেখানে দাসীর সাথে সেক্স করা হালাল করে দিয়েছে এবং বৈধ করে দিয়েছে যে ধর্ম, তারা সেটা পালন করে এবং সেই অনুযায়ী তারা সমাজে এখন ওপেন ফ্রি সেক্স তারা চালু করতে চায়, যেখানে নারীদের বিন্দু পরিমাণ কোনো মূল্যায়ন নেই। একটা মেয়ে একটা রাষ্ট্রপ্রধানের কাছে গেছে বিচার চাইতে, তার সাথে হয়ে যাওয়া অন্যায়ের বিচার চাইতে এবং রাষ্ট্রপ্রধানের কাছে গেছে। সেখানে যাওয়ার পরেও সে তার বিচার পায়নি। ওইখানে যাওয়ার পরে থেকে যে অপরাধীদের বিরুদ্ধে সে বিচার দিতে গেছে, সেই অপরাধীরা আগে গিয়ে ওইখানে বসে আছে। মানে তাদের হাত কতটুকু লম্বা প্রিয় দর্শক, জাস্ট একবার ভাবেন। মানে তারা কি চায় এখন? তারা এই যে বাংলাদেশে যে রাজনীতি করে, ওই যে মেয়েটা ওর স্টেটমেন্টে বলছে যে যদি তারা ক্ষমতায় যাইতে পারে যে কোনো ভাবে মেয়েটাকে নষ্ট করবেই। এখন প্রিয় দর্শক, আপনারা যদি এই মানুষগুলোর সাথে রাষ্ট্রীয় ক্ষমতা দেন এই মানুষগুলোর হাতে, তাহলে কি হবে বাংলাদেশে একবার ভাবেন। দর্শনের বন্যা বয়ে যাবে প্রিয় দর্শক, দর্শনের বন্যা বয়ে যাবে, আপনারা কেউ থামাতে পারবেন না, এমনকি বিচার পাবেন না আপনারা।
ওই যে আব্বাসী বলছিল না যে যদি কেউ কাউকে দর্শন করে, দর্শনের অভিযোগ পাওয়া যায়, তখন 4 জন সাক্ষী প্রমাণ প্রয়োজন। দেখেন দর্শকদেরকে ইসলাম কিভাবে বাঁচাইয়া দিতেছে একবার ভাবেন প্রিয় দর্শক। একজন মেয়েকে একজন পুরুষ দর্শন করবে, 4 জন মানুষ সামনে রেখে করবে। তো ওই যে আব্বাসী বলছিল না, এবং ওইটা তো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত যে 4 জন সাক্ষী লাগবে। পৃথিবীতে কি কোনো মানুষ 4 জন মানুষ যদি একটা জায়গায় থাকে, ওইখানে কি কেউ রেপ করতে পারবে কাউকে? ওইটা কোন ধরনের আইন? ওইটা কোন ধরনের মানে বিচারিক সিস্টেম? তো তারা মূলত ওই যদি ক্ষমতায় যাইতে পারে এই ধরনের বিষয়গুলা দিয়া, এই ধরনের আইন দেখাইয়া তারা ওপেন দর্শন করবে। যখন যাকে মনে ধরবে, যাকে যেই মেয়েকে যেখানে পাবে ওরা দর্শন করবে, এবং আপনি বিচার পাবেন না। বিচার চাইতে গেলে বলবে 4 জন সাক্ষী লাগবে। ভাই এটা তো একদম কমন সেন্স। 4 জন মানুষ এক জায়গায় থাকলে, আমি আমার বন্ধু সহ 4 জন যদি থাকি এক জায়গায়, কেউ কি একটা মেয়েকে রেপ করতে পারবে? আপনি যদি আপনার বন্ধু সহ 4 জন মানুষ একটা জায়গায় থাকে, কেউ কি একটা মেয়েকে রেপ করতে পারবে? ইজ ইট পসিবল? তো কি 4 জন মানুষ সামনে রেখে একটা মেয়েকে রেপ করবে? তাহলে এই সকল শরিয়া আইনের মানে কি? এরা মানে এরা কি চায়? তো আপনারা ওই যে ওরা চাচ্ছে যে যদি বাংলাদেশে ক্ষমতায় যাইতে পারে, দেখবেন মানে রাস্তায় একদম ডাস্টবিনে হাজার হাজার শিশু পাবেন যেগুলোর কোনো পিতৃ পরিচয় থাকবে না। এরাই করবে এগুলা। লিখে রাখেন। বাংলাদেশের যে এমন কোনো মাদ্রাসা নাই প্রিয় দর্শক, এমন কোনো আবাসিক অনাবাসিক মাদ্রাসা নাই যেখান থেকে একটানা একটা দর্শনের খবর আসে না, একটানা একটা বলাৎকারের খবর আসে না। প্রতিদিন আপনি চোখ খুললে দেখতে পারবেন, ফেসবুক খুললেই দেখতে পারবেন, এখানে বলাৎকার, সেখানে ওইটা। কি এইসব প্রিয় দর্শক? কি এগুলোর মানে কি? এরা কি চায়? এরা কোন ধর্ম প্রতিষ্ঠা করতে চায়? যেখানে 25টা বিয়া, 26টা বিয়া, 9টা বিয়া, 11টা বিয়া ছাড়া কোনো মাতই নাই, কোনো কথাই নাই, দ্বিতীয় কোনো পরিকল্পনাই নাই তাদের। ভাবেন একটু, ভাবেন প্রিয় দর্শক। আর ভাবতে ভাবতে চলুন আমরা ওই মামুনুলের বদমাশির, এই যে বদমাস মামুনুল, লুচ্চা মামুনুল, রেপিস্ট মামুনুলের আরেকটি অপকর্ম কথা শুনে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বুঝছো? না, তাহলে আমার আগে প্ল্যানটা বলেন। প্ল্যান আর বলতে পারুম না, হাতে সময় বের করতে পারি কিনা, পারলে তখন কি করবো সেটা বলো। আমি বলি শুনেন। আপা আছে না? বলো। হ্যাঁ ওই আপার ইডলি ছিল কিছু টেস্ট আছে। হ্যাঁ হ্যাঁ চাইছিলাম আমাকে টেস্ট খোলা করাইতে দেওয়ার জন্য। হ্যাঁ কারণ আমি বেরোলে তো ওইদিকে গেলে তো আর দিতে পারবো না। আর আপনার টেস্টের জন্য বেরোলে আমি 3:30 করেই বেরোবো। 3:30 হ্যাঁ 4টায়। 2:30 বের হও, আমার প্রোগ্রাম আরো পরে হইলো। তারপরে কি করবা? উনি কি করবে, তুমি কি করবা? দেখেনি আমি আমাদের আজকে গেছি খেলে আমি কিছু এতদিন তো একটা সিরিয়াল দেখতেছিলাম না, সিরিয়াল দেখছি। পরে ওই বলছে যা সমস্যা নেই, আমি বাসায় একলা থাকতে পারবো। এখন থাকতে তো পারবো, এটা আমি এখানে সমস্যা ছিল থাকবো। তা আমি পরে কি করবো? যেহেতু রাত হলো, বা আমি যদি রাতে ব্যাক করি, রাতে তোর মনে ব্যাক করে বাবা ওই যে সকালে এই তো এরকমই তো, এখন কি করবো বলো? কি করবা কিনা, কিনা ঝামেলা হয়ে যাবে। আমার হলে আপনার কই যাওয়ার কথা? কোথায় বলো? হুম, কই যাওয়ার কথা? সমুদ্রে যাওয়ার কথা। আর আপনি না, গল্প সেটা তো শুনেছি। আলাদা 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 প্রোগ্রাম করতে হবে, সেটা তো আরো কয়েকদিন পরে করবো ইনশাল্লাহ। আচ্ছা আপনি দেখেন, আপনি সময় করতে বললে করবেন। আমি আপনার এদিকে এই দিন টেস্ট করাই হয়তো বা টেস্ট শেষ হইতে যে রাতে 8টা 9টা বাজতে দিতে পারে।
ওরে বাপরে বাপ। মহিলা বই 6টা থেকে, হ্যাঁ, তারা আলটা করে যায়, উনি বসে 6টায়। আর ওই তো একলা আসতে পারবো না, বাসা পর্যন্ত ওরে একলা, ওই পারতো না, এটা তেল আপনি আজকে মনে হয় না এটা। আচ্ছা ঠিক আছে, আর যদি মনে করেন খুব বেশি সমস্যা তাহলে আপাতত আজকে না দিলাম, কালকে দিলাম, কালকে শুনলাম। এখন আপনার উপর নির্ভর, আপনি তো সময় বের করে আপনার জন্য সেটা। স্বাভাবিক তো টাফ কোনো কিছু তো আর সহজ না। এখন আপনার ইচ্ছা, আপনি আমার ব্যয় করবেন তাই, আমাদের তো চাপ নেই। আচ্ছা তুমি তোমার মতো কাজ চালাতে থাকো, টেস্ট করাও, তারপরে দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 3:30 পরে আবার নিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, রাখলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো দর্শক, আপনারা আপনাদের প্রিয় শায়েক মামুনুল হকের আরেকটা ভিডিও শুনতে পারলেন, আরেকটা ভয়েস রেকর্ডিং শুনতে পারলেন। ওরা কিভাবে প্ল্যান করে মেয়েদেরকে হোটেলে নিয়ে যায়, কিভাবে কথা বলে, কিভাবে রিসোর্টে নিয়ে যায়। এই যে মামুনুল, এর বিরুদ্ধে বাংলাদেশের সেরা রেপিস্ট, এই মুহূর্তে বাংলাদেশের নাম্বার 1 রেপিস্ট হচ্ছে এই মামুনুল। এবং সে শুধু নিজেই রেপিস্ট না, সে তার বাগনা বাতিজা যে যেটা আছে, যে যেখানে রেপ করতেছে সবগুলার পৃষ্ঠপোষক, সবগুলারে বাঁচাইতেছে এই শালার, এই মামুনুল। আর আপনারা তাদেরকে প্রিয় শায়েক, প্রিয় আল্লামা, প্রিয় হুজুর, প্রিয় উস্তাদ বলে নারে তাকবীর আল্লাহু আকবার দিচ্ছেন। ওরা নারে তাকবীর আল্লাহু আকবার বলে আপনার মাকে, বোনকে রেপ করে। আপনারা শুনতে পারছেন ওই 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 ভয়েস রেকর্ডিং এ একটা মেয়েকে কোথায় নিয়ে যাবে, কোন হোটেলে নিয়ে যাবে, সেটা নিয়ে পরিকল্পনা করতেছে আর বলতেছে ইনশাআল্লাহ। নাও থিঙ্ক, প্রিয় দর্শক, থিঙ্ক, ভাবুন হচ্ছেটা কি, ওরা করতেছেটা কি, ওরা চাইছেটা কি। একটা দেশের মা, বোন, 5 বছরের শিশু, 3 বছরের শিশু, ছেলে শিশু, মেয়ে শিশু, কেউ বাকি নাই। ওদের দ্বারা দর্শনের শিকার হচ্ছে। ওদের ওদের চাহিদাটা কি, ওরা কি চায় প্রিয় দর্শক, কি চায় ওরা? ধর্মের কথা বলে, ধর্মের ব্যবসা বলে। কিসের ধর্ম? ধর্ম এই ধরনের মানুষের, কিছু কিছু মানুষের স্বার্থ সিদ্ধির জন্য সৃষ্টি করা একটা মেথড। It's just a method so that they can rape, they can do crime, and then they can say এটা ধর্মে আছে। বুঝছেন? এদের এদের পাপ দেখবেন, কিছু কিছু জায়গায় বলাৎকার করে ধরা পড়ার পরে হুজুররা কি বলে, শয়তানের প্ররোচনা করে ফেলছি। তো শয়তান কে? এদের সৃষ্ট একটা ক্যারেক্টার। এরা যখন কোনো অপরাধ করবে, সেই অপরাধ শয়তানের গাড়ে, শয়তানের পরিচালনা করেছি বলে শয়তানের গাড়ে চাপিয়ে দেওয়ার জন্য সৃষ্টি করা ক্যারেক্টার শয়তান। এবং কোনো কিছু হয়েছে, কোনো অঘটন ওরা ঘটিয়েছে, সেটা আল্লাহর ইশারায় হয়েছে, সেইটা বলে নিজেকে বাঁচিয়ে নেওয়ার একটা ক্যারেক্টার হচ্ছে স্রষ্টা। প্রিয় দর্শক, এদের থেকে, এদের এদের ব্যবসার উদ্দেশ্যকে আপনারা সফল হইতে দিয়েন না। এদেরকে এখনই থামান, না হলে আপনার আমার পরবর্তী প্রজন্ম এদের দ্বারা, এদের পরবর্তী প্রজন্মদের দ্বারা দর্শিত হবে এবং বিপদগ্রস্ত হবে। প্রিয় দর্শক, শেষ করার আগে সব ওই সকল দর্শকদের কিছু বেঞ্চি দিয়ে ওদের মুখে চুনকালি দিয়ে একটা ভিডিও দেখিয়ে আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন প্রিয় দর্শক।